হ্যালো বন্ধুরা, আমি হলাম রাতের শেষ অতিথির থেকে রাহুল। এর আগের গল্প অবশ্য তোমরা শুনেছ। আমাদের আগের গল্প ছিল প্রেতচক্ষু, অভিক সরকারের লেখা। পরপর আমরা নানান ধরনের গল্প তোমাদের শোনানোর জন্য আসি, এবং নানান ধরনের গল্প তোমরা শোনো, তোমরা ওপিনিয়ন দাও, কেউ কম কেউ বেশি। কিন্তু বন্ধুরা, তোমাদের অনেক 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 সাপোর্ট চাই আমাদের, না হলে আমাদের পেজ এগাচ্ছে। তাই এবারে আবার অভিজ্ঞান গাঙ্গুলির লেখা দফন বিধি, এই গল্পটা তোমাদেরকে আমি শোনাব। এর আগে অভিজ্ঞান গাঙ্গুলির পারফিউম ছিল আমাদের প্রথম গল্প পেজের, তাই এবারে দ্বিতীয় গল্প হচ্ছে অভিজ্ঞান গাঙ্গুলির দফন বিধি। একটা রহস্যকর, রোমাঞ্চকর একটা গল্প এবং একটা সাসপেন্স গল্প। আশা করি তোমাদের এটা ভালো লাগবে। তাই এবার শুরু হতে চলেছে অভিজ্ঞান গাঙ্গুলির লেখা দফন বিধি। উল্টো দাফন? সে আবার কি? বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন ইমাম সাহেব। রফিকের বাবা গম্ভীর স্বরে উত্তর দিলেন। আমাদের পরিবারের এটাই নিয়ম। ইমাম সাহেব আরো কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু রফিকের বাবার মুখ দেখে আর কিছু বললেন না। মৃতদেহ গোসল করানো আগেই হয়ে গেছে। 3 টুকরো সাদা কাফনে মুড়ে শুইয়ে রাখা হয়েছে রফিকের জ্যাঠাকে। রফিক আর্ট কলেজের 2য় বর্ষের ছাত্র। এর আগেও পরিবারের এই অদ্ভুত নিয়ম সে দেখেছে। ছোটবেলায় যখন ঠাকুরদা মারা গেছিল, তখন রফিকের বয়স মাত্র 7। তাই এই বিধি নিয়ে তার মনে প্রশ্ন জাগেনি। কিন্তু এখন সে বড় হয়েছে, তাই আজকে আবার এই নিয়মটা শুনে তার অদ্ভুত লাগলো। মনে মনে ঠিক করলো বাড়ি ফিরে মাকে জিজ্ঞেস করবে এই অদ্ভুত নিয়মের কারণ। পরিবারের লোক কবর ঘিরে দাঁড়িয়ে। বাবা, রফিক আর পরিবারের অন্য কয়েকজন পুরুষ মিলে মৃতদেহ কবরে নামিয়ে দিল। মক্কার দিকে মাথা করে শোয়ানো হলো এবং তারপরেই মৃতদেহ উল্টে দেওয়া হলো। মানে কাফনে মোড়া জেঠুর মুখ মাটিতে আর পিঠ ওপরের দিকে। খুব আশ্চর্য লাগলো রফিকের। সে বেশ কয়েকবার 2-1 পরিচিতর জানাজায় উপস্থিত থেকেছে। মক্কার দিকে ডান দিকে মুখ ফিরিয়ে দাফন দেওয়া হয় সবাইকে। তাদের পরিবারের সবাইকে মুখ মাটির দিক করে ফিরিয়ে শোয়ানো হয় কবরে। ইমাম সাহেব সালাহ পাঠ করলেন। প্রত্যেকে আল্লাহর কাছে আত্মার শান্তি কামনা করল। অতঃপর কবরে মাচা চাপা দিয়ে উপরে মাটি দেওয়া হলো। বাকি সমস্ত কিছুই আর 5টা ইসলামী দাফন বিধি মেনেই হলো, শুধু ওই একটা ব্যাপার বাদে। সব মিটিয়ে বাড়ি ফিরতে অনেকটাই দেরি হলো ওদের। বাড়ির আত্মীয় স্বজনদের ভিড় থাকলো রাত অব্দি। তাই রফিক মনের প্রশ্ন মা বাবাকে করার সুযোগ পাচ্ছিল না। রাতের দিকে সবাই বিদায় নিতে বাড়ি ফাঁকা হলো। খেতে বসে টেবিলে রফিক প্রশ্নটা করলো। বাবা, আমাদের পরিবারের এই অদ্ভুত নিয়মটা কেন? বাবা চামচ দিয়ে প্লেট থেকে ভাত তুলে মুখে দিচ্ছিলেন। মাঝপথে থেমে গেলেন। রফিকের দিকে তাকিয়ে বললেন, সব পরিবারে কিছু নিয়ম থাকে, এটাও সেই রকম। উত্তরটা মনোপুত হলো না রফিকের। আবার প্রশ্ন করলো। কিন্তু এর কোনো কারণ তো থাকবে। এইবার অকারণেই রেগে গেলেন বাবা। বলল, রফিক, তবে দাদা মারা গেছে, এর মধ্যে এইসব অকারণ প্রশ্নের উত্তর দিতে ইচ্ছা করছে না। তুমি চুপচাপ খাও এবং নিজের ঘরে যাও। রফিক বুঝলো বাবার থেকে কথা বের করা যাবে না, তাই আর কথা না বাড়িয়ে চুপচাপ খেয়ে নিল। রাত্রে মাকে একই প্রশ্ন জিজ্ঞেস করলো। মাও প্রথমে বলতে চাইল না,
কিন্তু ছোট থেকেই মাকে দিয়ে যেভাবে নিজের সব আবদার বায়না মিটিয়ে নিতে হয় সেটা জানে রফিক। তাই বার কয়েক পিড়াপিড়ি করতেই মা ঘটনাটা জানালো। তোর বাবার মুখে শুনেছি এই পরিবারের বড় ছেলেদের উপর নাকি অভিশাপ আছে। অভিশাপ? হ্যাঁ ভাই, মা তো তাই বললো। আগের দিন রাতের ঘটনা ইমনকে বলছে রফিক। রফিক আর ইমন যাকে বলে অভিন্ন হৃদয় বন্ধু। অতএব এরকম অদ্ভুত গল্প যে সে ইমনকে বলবে তার আশ্চর্য কি? কি অভিশাপ? আরে সে এক অদ্ভুত গল্প। প্রথম থেকে বলি যাবে শোন। আমাদের কোনো এক পূর্বপুরুষ, কত আগের জানি না, তবে তার নাম ছিল মকবুল। এই মকবুল মিয়ার 7টি মেয়ে ছিল, কিন্তু একটিও ছেলে ছিল না। সেই নিজের বংশরক্ষা নিয়ে চিন্তিত হয়ে শোনা যায় এক জিনের শরণাপন্ন হয়। জিন্না রাতে তার স্বপ্নে আসে, তাকে বর দেয় যে মকবুলের আগামী সন্তান পুত্র হবে। শুধু তাই নয়, আগামী প্রজন্মের প্রত্যেকের প্রথম সন্তান ছেলে হবে। কিন্তু তার বদলে সেই প্রথম সন্তানের অভিশাপ বহন করতে হবে। অভিশাপটি আবার বড় অদ্ভুত। যিনি বলেছিল যে মকবুল ও তার বংশের প্রথম সন্তানরা মৃত্যুর পর শান্তি পাবে না। দোখজ বা বেহস্ত কোনোটাই তাদের প্রাপ্তি ঘটবে না। মৃত্যুর 24 ঘন্টা পরে পেঁচার রূপে আত্মা আবার মৃতদেহে ফিরে আসবে। মকবুলকে এই শর্তেই দিয়েছিলেন যে মকবুল পরের দিন সকালে উঠে পুরোটাই দুঃস্বপ্ন ভেবে নিয়েছিল। কিন্তু কয়েক মাস পরেই মকবুলের বিবি পুত্র সন্তানের জন্ম দেয়। কিন্তু সেই রাতে জিন্না আবার দেখা দেয় মকবুলের সব, তাকে স্মরণ করিয়ে দেয় তাদের চুক্তির কথা। এবং পর থেকে মাঝে মাঝে মকবুল দুঃস্বপ্ন দেখা শুরু করে। তার জীবন দীর্ঘ হয়েছিল। মাঝে মাঝে রাতে শুধু দুঃস্বপ্ন দেখা ছাড়া আর কিছু সমস্যা ছিল না। অনেক বয়সে কি মকবুল মারা যায়, তাকে গড় দেওয়া হয় সাধারণ নিয়মে। সেই দিন রাতে মকবুলের ছেলে প্রথম দুঃস্বপ্ন দেখে, মানে সেই একই স্বপ্ন। জিন এসে তাকে মনে করিয়ে দিয়ে দেয় যে এইবার সেই অভিশাপ তার উপর বর্তালো। আরো কি কি যেন দেখেছিল সে, তা বলতে পারি না। তবে সে জোয়ান ছিল, পাত্তা দেয়নি বিশেষ। কিন্তু ঘটনাটা ঘটলো পরের দিন রাতে। সেই রাতেই ছিল দুর্যোগে। তুফান চলছিল জোর। ঝড়ের চোটে গাছ মরমর করে ভেঙে পড়েছিল। ঘুমাচ্ছিল না মকবুলের বাড়ির লোকে। রাত তখন গভীর। হঠাৎ ঝড়ের আওয়াজ ছাপিয়ে তাদের কানে এলো অন্য একটা শব্দ। দরজা কেউ ধাক্কা দিচ্ছে, কেউ বারবার আছড়ে ফেলছে নিজের শরীরটাকে বাইরের দরজায়। কিন্তু এই দুর্যোগের মধ্যে এত রাতে কে আসবে? লণ্ঠন নিয়ে বেরিয়ে এলো বাড়ির লোক। দরজার কাছে এসে ডাক দিল, কে কে এসেছে? কোনো উত্তর এলো না ওদিক থেকে। একটা চাপা একঘেয়ে গোঙানির শব্দ করছে দরজার ওদিকে দাঁড়ানো বুঝি, আর একইভাবে দরজা দিয়ে ঢোকার অবিরাম চেষ্টা করে চলেছে। সবাই দরজা খুলে ফেললো তারা। আর তখন বিদ্যুতের ঝলকানি দেখতে পেল সেই ভয়ঙ্কর দৃশ্য। দরজার বাইরে দাঁড়িয়ে মকবুল মিয়া, জীবিত। না না, জীবিত নয়, আবার মৃতও নয়। সারা গায়ে কবরের মাটি, উলঙ্গ, পোকায় কাটা শরীর, চোখে মৃত গাছের মতো ঝোলা দৃষ্টি। দাঁড়িয়ে আছে মকবুল। সে না জীবিত না মৃত, বোধবুদ্ধিহীন জীবন মৃত্যুর মাঝে ঝুলে থাকা কবর থেকে উঠে আসা একটা শরীর শুধু। মকবুলকে আবার কবর দেওয়া হয় পরের দিন। সে কিন্তু তখনও জীবিত মৃতদেহের অবস্থাতেই ছিল। সে আর কোনোদিন মরবে না, আবার বাঁচবেও না। কবর খুঁড়ে উঠে আসতে চাইতে প্রতিবার। আর তাই
গ্রামের এক বুদ্ধিমান ব্যক্তি একটা উপায় বের করল। বললেন মকবুলকে উল্টো কবর দিতে, যাতে সে যত মাটি খুঁড়বে থাকবে ততই আরো গভীরে ঢুকে যাবে, ফিরে আসতে পারবে না কোনোদিন মাটির উপর জীবিত মৃত হয়ে। গল্পটা মায়ের কাছে যেভাবে শুনেছে সেভাবেই বলা শেষ করলো রফিক। ইমন এতক্ষণে বিভোর হয়ে শুনছিল অদ্ভুত এই গল্প। রফিক থামতে সে প্রশ্ন করল। তারপর? রফিক উত্তর দিল, সেই থেকে আমাদের বাড়ির সমস্ত বড় ছেলেদের উল্টো কবর দেওয়ার নিয়ম। বুঝলাম, দারুণ গল্প। উত্তর দিল না রফিক। সে কিন্তু গম্ভীর হয়ে আছে। ইমন আবার বলল, কি রে, কি এত ভাবছিস? একটা কথা বলবে ভাবলো রফিক, কিন্তু শেষ পর্যন্ত আর বলল না। মুখের চুইংগামটা ফেলে দিয়ে ঘাড় নেড়ে শুধু বলল, না, তেমন কিছু না। 3 মাস কেটে গেছে। রফিক ক্লাসে ঢুকতেই প্রশ্ন করলো ইমন, কি রে, এরকম ঝোড়ো কাকের মতো অবস্থা কেন? নিজের জায়গায় বসে বিড়বিড় করে কিছু একটা বলল রফিক। ইমন শুনতে না পেয়ে আবার প্রশ্ন করলো। রাতে ঘুম হয়নি? ঘাড় নেড়ে রফিক জানালো যে হয়নি। ইমনকে চিন্তিত লাগলো। তুই মাঝে মাঝেই বলছিস আজকাল রাতে ঘুম হচ্ছে না, কেন বলতো? কি সমস্যা? রফিক চোখ তুলে তাকালো ইমনের দিকে। না, কথাটা এবার তার বলে ফেলাই উচিত, অন্তত ইমন ব্যাপারটা উড়িয়ে দেবে না। রফিক বলল, বাইরে চল, এখানে বলা যাবে না। ক্লাস বাঙ্ক করে দুজন বেরিয়ে এসে মাঠের একটা নিরিবিলি কোণায় বসলো। এবার বল, কি ব্যাপার? আমার অনেক দিন থেকেই মনে হচ্ছে তুই কিছু একটা বলবি বলবি করেও বলতে পারছিস না। রফিক কিছুক্ষণ চুপ থেকে বলল, কথাটা কিভাবে বলবো ভেবে পাচ্ছি না। আসলে প্রথমে আমিও ব্যাপারটা আমল দিইনি। কি ব্যাপার? ইমন লক্ষ্য করলো রফিকের হাত দুটো মৃদু কাঁপছে। রফিক বলল, ভাই, আমি ওই জিনিসটাকে দেখেছি। কি কি বলবি? জেঠু মারা যাওয়ার পর তোকে আমাদের ফ্যামিলির একটা লেজেন্ড বলেছিলাম, মনে আছে? হ্যাঁ, ওই উল্টো কবর দেবার বিধি নিয়ে। হ্যাঁ হ্যাঁ। তো তাতে কি হয়েছে? জেঠু যেদিন মারা যায়, দাফন দিয়ে এসে সেই রাতেই প্রথম দুঃস্বপ্নটা দেখি। ঠিক স্বপ্ন নয়, স্বপ্ন এতটা স্পষ্ট হয় না। দেখলাম একটা কালো ছায়া আমার ওপর ঝুঁকে আছে, ফিস ফিস করে কথা বলছে। ভাষাটা চেনা হলেও সেই রাতে বুঝতে পারিনি কি বলল। ব্যাপারটা পাত্তা দিইনি, তোকে বলিনি সেই কারণে। কিন্তু তারপর থেকে মাঝে মাঝে এই ছায়াটা রাতে আসে, একই কথা বারবার বলে, আর সেই সঙ্গে আরো একটা দৃশ্য দেখতে পাই। আজকাল আরো স্পষ্ট হয়ে উঠেছে স্বপ্নের দৃষ্টিগুলো। কি দৃশ্য? যেটুকু দেখি। তাই? মরা মানুষের স্বপ্ন দেখাটা খুব একটা স্বাভাবিক ব্যাপার নয়, তবে ভয় লাগাটাই স্বাভাবিক। ঘাড় নাড়ে রফিক বলল, তুই যেমন ভাবছিস সেইরকম নয়, দৃশ্যটা অনেক বেশি ভয়ঙ্কর। কারণ আমি দেখতে পাই যেটু কবরের নিচে শুয়ে আছে, জীবিত মৃতদেহ হয়ে। শরীরে পোকা ভরে গেছে, দু চোখ গলে গেছে, কিন্তু সেই মাটি আছড়ে ঘুরে চলেছে সামনে। প্রতি স্বপ্নের সঙ্গে সঙ্গে সেই দেহের বচন বাড়ছে, সেটাও দেখতে পাই। প্রচন্ড ভয়ের সেই বিভৎস দৃশ্য। একটা বসতে থাকা শরীরে পোকা ভর্তি একটা
মৃতদেহ কবরের নিচে ক্রমাগত গর্ত করে চলেছে। সেই শব্দ শুনতে পাই আমি। মাটির আর মাংস পচা গন্ধ যেন নাকে এসে লাগে। ঘুমের মাঝে হয় চিৎকার করে উঠতে যাই, কিন্তু পারি না উঠতে। শরীর নাড়াতে পারি না সেই সময়। এক ধরনের স্লিপ প্যারালাইসিস হয়ে যায়। আর তখনই তাকে দেখতে পাই, সেই কালো ছায়াটা চোখে আছে আমার উপর। কানের কাছে মুখ এনে ফিসফিস করে কয়েকটা কথা বলে। তারপরে হঠাৎ সব স্বাভাবিক হয়ে যায়। কিন্তু এতটাই মানসিক চাপ পড়ে এতে যে সেই রাতগুলোতে আর ঘুম আসে না। একটা সিগারেট ধরিয়ে ইমন প্রশ্ন করল। ছায়াটা তোকে কি বলে সেটা বুঝতে পারিসনি? পেরেছি। প্রথমে বুঝতে না পারলে পরে বুঝেছি। আসলে সে যে ভাষায় কথা বলে সেটা আরবি। ছোটবেলায় কিছুটা পড়েছিলাম, এখন ততটা মনে নেই, তাই প্রথমবার ধরতে পারিনি। 3-4 বার এই স্বপ্ন দেখার পর কথাটা শুনতে পারি। পরে সেটার মানে খুঁজে দেখেছি ইন্টারনেটে। কি মানে? ওই ছায়াটা বারবার যেটা বলে সেটা হলো, তারপর তুমি। তুই মানে এরপর অভিশাপ তোর উপর আসছে? কিন্তু কেন? কারণ জেঠু বিয়ে করেনি, তাই তার মৃত্যুর পর পরিবারের বড় ছেলে আমি। আমি নিশ্চিত ওটা সেই জিত। সে বারবার মনে করিয়ে দিতে আসে আমার মৃত্যুর পরে ভয়ানক পরিণতি। জীবন আর মৃত্যুর মাঝে আটকে থাকা এক চিরকালীন অভিশাপ। আমারও পরিণতি হবে ওই একই। কবর থেকে বেরিয়ে আসা বৃথা চেষ্টার সময় শেষ অবধি শুধু মাটি ঘুরে যাব, কিন্তু বেরিয়ে আসতে পারবো না কোনোদিন। কারণ আমাকে উল্টো শুয়ে দেওয়া হবে কবরে। রফিক থামল। ইমন কিছু বলল না খানিকক্ষণ। রফিকের অবস্থা দেখে তার মন ভারাক্রান্ত হয়েছে। সে বুঝতে পারছে কি ঘটছে। তার বন্ধু একটা গভীর মানসিক ব্যাধি বাঁধিয়ে বসে আছে। ইমন প্রশ্ন করল। বাড়িতে এই দুঃস্বপ্নের কথা কি জানিয়েছিস? ঘাড় নেড়ে রফিক জানালো। না। ইমন সিগারেট শেষ করে সেটা ফেলে দিয়ে বলল, দেখ, ব্যাপারটা তুই যেরকম ভাবছিস তা নয়। একটু শান্তভাবে ভেবে দেখ, তুই নিজেই বুঝতে পারবি। প্রথম তুই দুঃস্বপ্ন দেখেছিলি জেঠুকে কবর দিয়ে আসার রাতে। মনে করে দেখ, সেই সন্ধ্যাতেই তুই প্রথম তোর আম্মির কাছে তোদের এই পারিবারিক লেজেন্ডটা শুনেছিলিস। গল্পটা খুবই অদ্ভুত এবং চমকপ্রদ। আমি নিজেও শুনে শিহরিত হয়েছিলাম তোর কাছে। অতএব তোর মনে সেটার প্রভাব পড়া স্বাভাবিক, বিশেষ করে যেখানে তুই সত্য সত্য নিজের পরিবারের এক প্রিয় পাত্রের মৃত্যুতে এমনিতেই মানসিকভাবে দুর্বল হয়েছিলিস আগে থেকে। এই গল্পটা তোর মনে গভীর প্রভাব ফেলেছে, তাই তুই সেটা ভুলতে পারছিস না, সেটা থেকে বেরিয়ে আসতে পারছিস না। রফিক কিছুক্ষণ ভেবে বলল, কিন্তু শুধু আমি দেখেছি স্বপ্নটা। আর তাছাড়া আমি আরবি ভুলে গেছি। নিজেও পুরোদস্তুর বাঙালি, আরবিতে কথা বলি না, তাহলে স্বপ্নে এত স্পষ্ট আরবি ভাষা কিভাবে শুনছি? তুই নিজেই বললি যে আরবি ভাষা ছোটবেলায় তুই শিখেছিলিস। তুই ভুলে গেলেও ব্রেন বড় অদ্ভুত জিনিস। ব্রেন সেটা ভুলে যায়নি। সেই রাতে তুই যখন প্রথম গল্পটা শুনলি যে পরিবারের বড় ছেলের ওপর অভিশাপ লাগে,
তুই হিসেব করে নিলি যে জেঠুর পর তুই পরিবারের বড় ছেলে, আর তাই রাতে তুই দেখলি যে জিন এসে তোকে বলে যাচ্ছে এরপর তোমার পালা। চুপ করে বসে রইল রফিক। তার মন মানছে না, পুরোটাই মনের ভুল। এত স্পষ্ট কোনো দুঃস্বপ্ন হয়? ইমন তার মনের কথা আন্দাজ করেই বলল, আমার মনে হয় তোর কোনো একটা ভালো মনোবিদের সাহায্য নেওয়া উচিত। চল, এই উইকেন্ডে তুই আর আমি যাই, বাড়িতে কাউকে জানাতে হবে না। রফিক তাও কিছু না বলেই বসে রইল। ইমন একটা দীর্ঘশ্বাস ফেলল। তার বুঝতে বাকি রইল না যে গত 3 মাসে তার বন্ধুর মনের অনেকটা গভীরে একটা ভয়, একটা বিশ্বাস শেকড় গজিয়ে বসেছে। সে কিছুতেই এটাকে একমাত্র একটা মানসিক সমস্যা বলে মেনে নিতে পারছে না। মনোবিদের কাছে গিয়েও কোনো লাভ হবে বলে রফিক মনে করছে না। কিন্তু বন্ধুকে এভাবে ছাড়তে নারাজ ইমন। ব্যাপারটা অলরেডি দেরি হয়ে গেছে, আরো দেরি করলে সমস্যা বাড়বে। রফিকের মন থেকে এই ভয়টা যেন তেন উপায়ে দূর করতেই হবে। তাই এইবার নিজের শেষ মোক্ষম তীরটা চালালো ইমন। আর একটা উপায় আছে। রফিক মুখ তুলে বন্ধুর দিকে তাকালো। ইমন বলল, এটা যে তোর অহেতুক ভয়, যদি সেই প্রমাণ সচক্ষে দেখিস তবে আমার বিশ্বাস তোর মনের এই ভয়টা চিরকালের জন্য দূর হবে। সেটা করার একটাই উপায়, কোন উপায়? তোর জেঠুর কবর খুঁড়ে দেখা। 2 সপ্তাহ পরের একটা রাত। পূর্ণিমার চাঁদে এতটাই আলো করে রেখেছে যে আলাদা করে আলোর প্রয়োজন হচ্ছে না। মাটি খুঁড়ছে দুজন। ইমন বরাবরই ডাকাবুকো, খুব একটা নিয়ম নিষ্ঠার তোয়াক্কা করে না। কিন্তু রফিক তা নয়। তার পরিবার সাধারণ মুসলিম ধর্মভীরু পরিবার, তাই এই হারাম কাজ করতে মোটেই রাজি ছিল না। কিন্তু ইমন নাছোড়বান্দা, তার কথা হলো মৃতদেহ তুলে আনা হারাম। তারা তো আর সেটা করবে না। একবার শুধু দেখবে যে মৃতদেহ স্বাভাবিক আছে, ব্যাস তাতেই হবে। প্রমাণ হয়ে যাবে যে রফিকের মনের ভয় অমূলক। আবার কবর মাটি চাপা দিয়ে কেটে পড়বে, কেউ জানতেও পারবে না। রফিকের মনে একটা অবদমিত কৌতূহল বেড়ে উঠেছিল বটে। হাজার হোক, সেও পড়াশোনা শেখা এ সময়কার ছেলে। তাছাড়া বন্ধু ইমনের কথাগুলো খুবই যুক্তিপূর্ণ, সেটা অস্বীকার করা যায় না। রাতে এই দিকটা খুবই শুনশান থাকে। তাছাড়া এদিকের কবরখানায় কোনো রক্ষী থাকে না। এই শহরে কেউই মৃতদের নিয়ে বেশি মাথা ঘামায় না। তাই কয়েক ঘন্টা আগেই রাতে হোয়াটসঅ্যাপে ইমনের মেসেজ আসতেই পা টিপে টিপে বাড়ির পেছনের দরজা দিয়ে বেরিয়ে এলো রফিক। বাড়ির সবাই ঘুমে ডুবে আছে। বেরিয়ে দেখলো সেখানেই গলির মুখে অন্ধকারে দাঁড়িয়ে সিগারেট টানছে ইমন। সকালেই কলেজে ঠিক করে রেখেছিল প্ল্যান। ভাই আমার ভয় করছে, বাদ দে। আমি বরং তোর কথা মতো মনোবিদের কাছে যাই। রফিকের ঘাড়ে একটা হালকা চাপড় মেরে ইমন বলল, থাক, হয়েছে। বেরিয়ে যখন পড়েইছি আজ, তখন আজ রাতেই সমস্যার সমাধান করেই ফেলি। নে ধর। ইমনের হাতে একটা কোদাল আর একটা বেলচা ছিল। কোদালটা রফিকের হাতে ধরিয়ে দিয়ে নিজে এক কাঁধে বন্দুকের মতন করে বেলচাটা ফেলে হাঁটা দিল। পেছন পেছন হাঁটা দিল রফিক। এখন কিন্তু কবর খুঁড়তে গিয়ে রফিকের ততটা ভয় করছে না। প্রথমে একটা কিন্তু কিন্তু ভাবছিল, কিন্তু যতই গর্ত গভীর হচ্ছে সেটা কেটে যাচ্ছে। ইমন সত্যি অসাধারণ।
এই গভীর রাতে অন্ধকার কবরখানায় একটা 3 মাস পুরনো কবর খুঁড়ছে, অথচ কোনো ভয় ডর নেই। সিগারেট টানছে আর গুনগুন করে হিন্দি গানের কলি গাইছে। রফিকের চোখে জল এলো। অনেক ভাগ্য করলে আল্লাহ এরকম বন্ধু দেয় মানুষকে। শুধুমাত্র তার জন্য এত বড় রিস্ক নিচ্ছে ইমন। সবকিছু বাদ দিলেও ধরা পড়লে দুজনেরই জেল হবে নিঃসন্দেহে। সেটা কি কম রিস্ক? যতই গভীর হচ্ছে গর্তটা, ততই দোনামোনা ভাব কেটে যাচ্ছে রফিকের। তার এক ধরনের নিশ্চিন্ত লাগছে, কারণ ইমনের কথাটা সত্যি। একবার মৃতদেহটা স্বাভাবিক অবস্থায় দেখে নিলেই তার মনের সব সংশয় দূর হবে, বরাবরের মতো। হঠাৎ ইমনের বেলচাটা অনেকটা ঢুকে গেল একেবারে। একটু অবাক হলো ইমন। কি হলো? রফিক প্রশ্ন করলো। উত্তর দিল না ইমন। তার ভ্রু কুঁচকে গেছে, গানের কলি থেমে গেছে। দ্রুত হাত চালিয়ে কিছুটা মতোই সরিয়ে ফেলল ইমন। তার দেখা দেখি একই কাজ করলো রফিক। সাদা কাফনের কাপড়টা দেখা যাচ্ছে, যদিও 3 মাস মাটির নিচ থেকে সেটা মলিন। কিন্তু কিন্তু এ কি দেখছে তারা? প্রবল আতঙ্কে হাতের কোদাল ফেলে দিয়ে মাটিতে পড়ে গেল রফিক। তার মুখ থেকে একটা ভয় মেশানো গোগো আওয়াজ বেরোচ্ছে। বিস্ফারিত চোখে পাথরের মতো স্থাণু হয়ে দাঁড়িয়ে রইল ইমনও। তার চোখে তীব্র আতঙ্ক, কারণ তাদের চোখের সামনে এক অদ্ভুত দৃশ্য। কবরের মধ্যে পড়ে রয়েছে ছেঁড়া কাফনের কাপড়গুলো। সেগুলো কেউ ছিঁড়ে ফেলেছে, মৃতদেহ তাতে নেই। কবরের মধ্যে এক মানুষ সমান গর্ত, যা নেমে গেছে নিচে, অনেক নিচে। অন্ধকার পাতালে নেমে গেছে গভীর একটা গর্ত। নিচ অব্দি অন্ধকারে দেখা না গেলেও রাতের নিস্তব্ধতায় কান পাতলে শোনা যাচ্ছে সেটা। অন্ধকার গভীর পাতালের দিকে ভেসে আসছে একটা মৃদু আঁচড়ানোর শব্দ, ঠিক যেন অনেক অনেক নিচে কেউ বা কিছু একটা অবিরাম নখের আঁচড়ে পুড়ে চলেছে মাটি। এতক্ষণ ধরে তোমরা শুনছিলে অভিজ্ঞান গাঙ্গুলির লেখা দফনবিল। রফির চরিত্রে ঐশী, ইমনের চরিত্রে শুভ। রফির বাবা সোহম, ইমাম সাহেব শুভ। রফির মা প্রিয়াঙ্কা এবং গল্প পাঠক হচ্ছে শেখর। আমাদের কাস্ট ডিজাইনার, পোস্টার ডিজাইনার এবং অডিও এডিটর সমৃদ্ধ এবং পায়েল। আশা করি তোমাদের গল্পটা ভালো লেগেছে, তাই আমাদের এই পেজটাকে সাবস্ক্রাইব, লাইক এবং ওপিনিয়ন দিয়ে যাও। এবং তোমাদের যদি নিজস্ব কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে বা নিজের জীবনের অভিজ্ঞতা দিয়ে যদি কোনো গল্প তোমাদের জানা থাকে বা তোমরা সেটাকে অনুভব করেছো, তাহলে অবশ্যই আমাদের পেজের কমেন্ট বক্সে নিজেদের ওপিনিয়ন বা নিজেদের গল্প তোমরা দিতে পারো। আমরা সেই গল্পটা নিজেদের পেজের মধ্যে ফুটিয়ে তোলার চেষ্টা করব। এবং কারোর লেখা যদি গল্প ভৌতিক হোক বা সাসপেন্স হোক, এইগুলো যদি তোমাদের কাছে থাকে বা কোনো গল্প যদি তোমরা সাজেস্ট করতে চাও, তোমরা শুনতে চাও, সেটাও তোমরা ওপিনিয়ন বা কমেন্ট বক্সে জানাতে পারো। আমরা যথাসাধ্য চেষ্টা করব সেই গল্পটা আমাদের পেজে শোনানোর জন্য। ধন্যবাদ।